এইগুলা বানাইতে মন চাচ্ছে, খুব ভালো কথা, আর কিনা লাগতো না, কিন্তু কিন্তু এই যে যত ঝামেলা, এই এত ঝামেলা করে তুমি তৈরি করতে গেলে তোমার প্রোডাকশন কস্টটা অনেক বেশি পড়ে যাবে, এবং তখন মনে হবে কিসের এত ঝামেলা করার দরকার নাই, আমি কিনে নিয়ে আসবো বাজার থেকে 50 টাকা 100 টাকা দিয়ে, আমার অত ঝামেলা করার কোনো দরকার নেই। তো অ্যাকচুয়ালি বানানো যে অসম্ভব তা কিন্তু না। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন এগুলো বানানো হয়, সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে বানানো হয়, এবং একেবারে হিউজ পরিমাণে বানানো হয়, যার কারণে তারা পুষিয়ে নিতে পারে। আর তুমি আমি যদি এগুলো দুই এক পিস বানানোর জন্য বা দুই এক বোতল বানানোর জন্য আমরা এই জিনিসগুলো সংগ্রহ করি, তাহলে কিন্তু আমাদের সেভাবে আমরা পুষিয়ে নিতে পারবো না, আমাদের সেভাবে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এবং দেখবা তুমি ইন্ডাস্ট্রিতে যেভাবে এই প্রোডাক্টগুলোর যে একটা ফিনিশিং আসে, তুমি আমি তৈরি করলে সেই ফিনিশিংটা আসবে না। অর্থাৎ যেখানে যে জিনিসটা আসলে তৈরি করার মতো উপযুক্ত পরিবেশ না থাকলে, সেখানে সেই জিনিসটা কিন্তু তৈরি করা যায় না। ঠিক আছে। আচ্ছা, তো এর মধ্যে আরো রয়েছে আমাদের স্নো। আমরা যে স্নো ইউজ করি, অর্থাৎ মেয়েরা বিশেষ করে যে স্নো ইউজ করে সেটা। তারপরে রয়েছে আমাদের কোল্ড ক্রিম। এগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। তারপরে বিভিন্ন রকমের ভ্যানিশিং ক্রিম রয়েছে। দেখো, ভ্যানিশিং ক্রিমের মধ্যে পৃথিবীতে ব্যবহৃত প্রথম ভ্যানিশিং ক্রিম হলো হ্যাজেলিন স্নো, যেটা 1892 সালে ব্যবহৃত হয়। ঠিক আছে। হ্যাজেলিন স্নো, আমি এটা তোমাদের লিখে দিই, এইটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। হ্যাজেলিন হ্যাজেলিন স্নো, এইটা কত সালে ব্যবহার করা হয়? 1892 সালে। 1892 সালে এইটা ব্যবহার করা হয়। পৃথিবীতে প্রথম ব্যবহৃত হয় ভ্যানিশিং ক্রিম, যেটার নাম হচ্ছে হ্যাজেলিন স্নো। 1882 সালে এটা ব্যবহার করা হয়, 1892 সালে এটি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমাদের প্রসাধন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান পন্ডস রয়েছে, যেটা বাণিজ্যিকভাবে ভ্যানিশিং ক্রিম তৈরি করে 1904 সালে। তো এই ধরনের ক্রিমগুলোতে সাধারণত কম তেল থাকে এবং এরা নিরপেক্ষ বা সামান্য অম্লীয় হয়। এটি ত্বকে ঘষলে নিঃশেষ হয়ে যায়, এতে ত্বক পরিষ্কারক এবং বিশেষ ধরনের আর্দ্রতা প্রদানকারী উপাদানও থাকে। তারপরে আর্দ্রতা প্রদানকারী ক্রিম রয়েছে, পরিষ্কারক ক্রিম রয়েছে, কোল্ড ক্রিম রয়েছে, হ্যাঁ, প্রতিরক্ষাকারী প্রোটেক্টিভ ক্রিম বা সানস্ক্রিনিং ক্রিম, এই ধরনের বিভিন্ন রকমের কিন্তু ক্রিম বাজারে পাওয়া যায়। আর স্নো সাধারণত দেখো, ত্বকের উপরে বিশেষত মুখমণ্ডলে প্রয়োগের জন্য ব্যবহৃত প্রসাধনী হচ্ছে আমাদের স্নো, যা মুখমণ্ডলে ত্বকের আর্দ্রতা, কোমলতা, মসৃণতা বজায় রেখে মুখমণ্ডলের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখে। এখন এই যে বিভিন্ন উপাদান যোগে স্নো তৈরি করা হয়, 1892 সালে বাণিজ্যিকভাবে স্টিয়ারেট যৌগটি আমাদের বারোজ ওয়েলকাম কোম্পানি হ্যাজেলিন স্নো তৈরিতে সর্বপ্রথম ব্যবহার করেন। দেখো, এই যে 1892 সালে হ্যাজেলিন স্নো উৎপাদন করা হয়, এইটা কি দিয়ে তৈরি করা হয়? স্টিয়ারেট। এটা তৈরি করা হয় স্টিয়ারেট। এই স্টিয়ারেট দিয়ে তৈরি করা হয়। তো মূলত এটা এক ধরনের এস্টার। হ্যাঁ, স্টিয়ারেটটা হচ্ছে এক ধরনের এস্টার। আচ্ছা, দেখো, এখন বিষয় হচ্ছে, তো এই যে হ্যাজেলিন স্নো হলো সাধারণত নরম স্টিয়ারেট ক্রিম, যাতে 50% হ্যাজেলিন নির্যাস থাকে। এতে অ্যামোনিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম মিশ্রিত থাকে। তো মোটামুটি অ্যামোনিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ফলে মিশ্রণটি সাদা বরফের মতো বর্ণ ধারণ করে। এজন্যই এই ধরনের ক্রিমের নাম স্নো হয়েছে। তো স্নো তৈরির যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো আমরা দুই রকম ভাবে তৈরি করতে পারি। যেমন আমাদের পানি লাগবে, সোডিয়াম মিথাইল সালফেট লাগবে, গ্লিসারিন লাগবে, সয়াবিন তেল লাগবে, অ্যাসিটাইল অ্যালকোহল লাগবে, আইসোপ্রোপাইল লিনোয়েট লাগবে, পলি ইথাইলিন গ্লাইকল লাগবে, গ্লিসারিন মনো স্টিয়ারেট লাগবে। তো এই ধরনের বিভিন্ন রকমের উপাদানগুলোর সমন্বয়ে আমাদের অ্যাকচুয়ালি এই স্নো তৈরি করা হয়।
তো এগুলো তোমরা দুবার তিনবার করে রিভিশন পড়বা, দেখবা তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে অ্যাকচুয়ালি এর মধ্যে কোনগুলো এমসিকিউতে আসার মতো প্রশ্ন এবং কোনগুলো আমাদের মুখস্থ করতে হবে। এগুলো প্রায় কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যে এটা কিভাবে তৈরি করা হয়, বা এর উপাদানগুলো কি কি। ঠিক আছে, তো আমরা অনেকগুলো জানলাম। এরপরে আর একটা জিনিস রয়েছে আমাদের, যেটা হচ্ছে কোল্ড ক্রিম। সাধারণত পন্ডস কোল্ড ক্রিম পাওয়া যায়। সাধারণত কি এই কোল্ড ক্রিমগুলো কখন ব্যবহার করা হয়? এই যে বর্তমান সময় শীতকালে এই কোল্ড ক্রিমগুলো ব্যবহার করা হয়। এবং গার্নিয়ার কোম্পানি এই কোল্ড ক্রিম তৈরি করে, এবং পন্ডস আরো হয়তো বা থাকতে পারে, তাই না? এগুলো আসলে আমার বাড়িতে ব্যবহার করা হয়, তো যার কারণে আমি এগুলোর নামগুলো জানি। এগুলো কিন্তু বারবার পড়তে হবে, বারবার না পড়লে কিন্তু তোমাদের এগুলো কিন্তু মনে থাকবে না। আচ্ছা, তো এই যে কোল্ড ক্রিম তৈরির যে উপাদানগুলো, সেগুলো হচ্ছে মিনারেল অয়েল, প্যারাকল, তারপরে হোয়াইট ওয়াক্স, তারপরে বোরাক্স, এই ধরনের উপাদানগুলো সমন্বয়ে আমাদের কোল্ড ক্রিম তৈরি করা হয়। তো তোমাদের একটা প্রশ্ন করা হোক, কমন একটা প্রশ্ন, তোমরা এই যে বর্তমান সময়ের জন্য এই প্রশ্নটা অত্যন্ত উপযোগী। সে প্রশ্নটা হচ্ছে যে শীতকালে কোল্ড ক্রিম ব্যবহার করা হয় কেন, বলো। এটা কিন্তু একটা বোর্ডে আসার মতো প্রশ্ন, বা ইতিপূর্বে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে শীতকালে কোল্ড ক্রিম ব্যবহার করা হয় কেন। ভেরি সিম্পল। আচ্ছা, হবে ইয়াসমিন, আমার অ্যাডভান্স ক্লাসে তো জুমেই সবকিছু হবে, তাই না? হ্যাঁ, 15 তারিখ থেকে আমাদের অ্যাডভান্স ক্লাসে জুমেই সব ক্লাস হবে, তো সমস্যা নেই। যারা অ্যাডভান্স কোর্সে তোমরা আছো, জয়েন করছো, আর যারা নতুন এখনো জয়েন করতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। 15 তারিখ থেকে জানুয়ারি মাসের অ্যাডভান্স কোর্সটা আমরা চালু করে দিচ্ছি, যেখানে আমাদের উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র A to Z থাকবে। আর আমরা যে প্রতিদিন ক্লাসগুলো নিই, এগুলো হচ্ছে বেসিক ক্লাস, অর্থাৎ বেসিক জিনিসগুলো এখানে আলোচনা করা হয়। আর অ্যাডভান্স ক্লাসে আমাদের একেবারে কোনো কিছু আমরা বাদ রাখবো না, A to Z সবকিছু আমরা শিখবো। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুইটা পত্র কোনো কিছু আমাদের বাকি থাকবে না, এবং এর মেয়াদকাল হবে আমাদের ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত। এর মধ্যে তোমাদের যা যত সমস্যায় থাকুক না কেন, সবগুলো সমস্যা আমি তোমাদের সমাধান করে দেব, এবং সবগুলো ক্লাস আমাদের জুমে হবে। আমাদের অ্যাডভান্স কোর্সের সবগুলো ক্লাস জুমে হবে, ঠিক আছে? আচ্ছা, এক কথায় উত্তর দিয়ে দিয়েছে, দেখছি যে ইয়াসমিন সুলতানার ত্বক নরম ও মসৃণ রাখার জন্য, শুষ্কতা রোধ করার জন্য। থ্যাংক ইউ, একেবারে ছোট্ট করে সুন্দর করে উত্তর দিয়েছো তুমি। স্যার, শীতকালে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই কোল্ড ক্রিম ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক আছে, একেবারে ছোট্ট করে বললে তাই। আচ্ছা, ত্বকের পানি শূন্যতা রোধ করার জন্য, ইয়েস। দেখো, এখন শীতকালে সাধারণত বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, যার ফলে আমাদের দেহত্বক থেকে জলীয় বাষ্প, অর্থাৎ জলীয় অংশটা বা পানিটা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। এই কারণে শীতকালে আমাদের ত্বকটা কি হয়, ফেটে যায়, তাই না? এখন কোল্ড ক্রিম হলো তেলের মতো একটা পানির ইমালশন। তো তাই যখন আমরা ত্বকে কোল্ড ক্রিম ব্যবহার করি, তখন ইমালশনের মতো পানি খুবই ধীর গতিতে বাষ্পীভূত হয়, ফলে ত্বক ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তাই আমরা শীতকালে কোল্ড ক্রিম ব্যবহার করি। হ্যাঁ, এইভাবে ছোট্ট করে যদি আরো 2-3 লাইনে তোমরা প্রশ্নটা যখন আসবে, তখন তোমরা যখন উত্তরটা করবে, তখন দেখবে তোমাদের উত্তরটা আরো অনেকটাই পারফেক্ট হবে। তো যাই হোক, তোমরা এখানে কমেন্টে আসলে এত কথা লেখা সম্ভব না, তোমরা ছোট করে লিখেছো, আমি বুঝে নিয়েছি। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি আজকের ক্লাসের যে টপিকসটা ছিল এগুলো মোটামুটি আলোচনা করে ফেলছি। আরো কিন্তু অনেক কিছু আছে, এগুলো উপাদান তোমার দেখো, এগুলো মূল উপাদানগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে, যে কোল্ড ক্রিমের মূল উপাদান কি, লিপস্টিকের মূল উপাদান কি, তারপর আফটার শেভের মূল উপাদান কি, মেহেদির মূল উপাদানগুলো কি কি, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু একদম মুখস্থ করতে হবে। আমাদেরকে বলতে তোমাদেরকে, আমার মুখস্থ না থাকলেও হবে, আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার হচ্ছে
কোনটা কত পরিমাণে লাগবে। যেমন মনে করো আফটার শেভ, ছেলেরা যে শেভ করার পরে যে আফটার শেভটা ইউজ করে গালে, সেটা তৈরি করার জন্য আমাদের লাগবে মূলত ইথানল লাগবে 90%। ইথানল লাগবে 90%। তারপরে সেট্রিমাইড লাগবে, গ্লিসারিন লাগবে, প্রোপালিন গ্লাইকল লাগবে, পানি লাগবে, মেনথল লাগবে। এই যে উপাদানগুলো, এগুলা কোনটা কত পরিমাণে লাগবে, এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে। এইগুলো এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র এখানে না, বাইরে যখন তোমরা ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় দিতে যাবা, সেখানে কেমিস্ট্রি অংশেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আসার মতো একটা টপিকস। হ্যাঁ, আচ্ছা, শেষ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করি আজকের ক্লাসে, সেটা হচ্ছে মেহেদি। তো যেটার ইংরেজি নাম কি? ইংরেজি নাম হচ্ছে হেনা, HENNA, হেনা। এটির ইংরেজি নাম হেনা। অনেক সময় এভাবেও কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, এই যে এটার বাংলা নাম হচ্ছে মেহেদি। হ্যাঁ, আবার কিন্তু পরীক্ষাতে এভাবেও আসে হেনা, এভাবে বাংলাতে লিখে দিল, ইংরেজি জিনিসটাকে বাংলা লিখে দিল যে হেনা তৈরির মূল উপাদান কি বা হেনাতে কি কি থাকে। তখন তোমরা যদি এই হেনাটা না জানো, সেক্ষেত্রে কিন্তু ধরা খেয়ে যাবা। এই কারণে অবশ্যই তোমাদেরকে বাংলা পাশাপাশি ইংরেজিটা খুব খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখন দেখো, এই হেনা মেহেদি শব্দটি আমাদের সাধারণত সংস্কৃত শব্দ থেকে এসেছে, মেন্দিকা, যেটাতে বলা হচ্ছে মেন্দিকা। মেন্দিকা এটা একটা সংস্কৃত শব্দ, এই শব্দ থেকে আমাদের মেহেদি শব্দটার উৎপত্তি। তো মোটামুটি লাসন নামে একটা জৈব যৌগ রয়েছে, যার রাসায়নিক নাম হচ্ছে 2-হাইড্রক্সিল-1,4-ন্যাপথাকুইনন। দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, আমি লিখে দিই, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্যার, কেউ কিন্তু অবহেলা করবে না। দেখো, লাসন নামে একটা জৈব যৌগ, লাসন নামে একটা জৈব যৌগ, যার রাসায়নিক নাম হচ্ছে 2-হাইড্রক্সিল 2-হাইড্রক্সিল-1,4-ন্যাপথাকুইনন। এই যে লাসন, এর রাসায়নিক নাম হচ্ছে এটা। এবং এর সংকেত হচ্ছে C10H6O3। এইটা হচ্ছে রাসায়নিক সংকেত। তো এই যে উপাদানটা, এই উপাদানটা ব্যবহার করে সাধারণত আমাদের মেহেদিটা তৈরি করা হয়, তাই না? যেমন এগুলো কি কি কাজে ব্যবহার করা হয় সবাই তোমরা জানো। আমাদের দেশের নারীরা হাতে বিভিন্ন ডিজাইন করে মেহেদি ব্যবহার করে। বিশেষ করে ভারত এবং নেপালে ত্বকের বিভিন্ন সাজসজ্জায় মেহেদি ব্যবহার করা হয়। তারপরে হিন্দুদের বিবাহ, মুসলিমদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই অনুষ্ঠানগুলো, তারপর বিভিন্ন রকমের তোমার হলুদ অনুষ্ঠান, বিয়ের হলুদ অনুষ্ঠান। তো সাধারণত বাংলাদেশে লিজান, মমতাজ ও এলিট ব্র্যান্ডের মেহেদি আমরা ব্যবহার করে থাকি, তাই না? তো মেহেদির অপর নাম হচ্ছে হেনা, যা ত্বকে, চুলে এবং হাতের আঙ্গুলে ব্যবহার করা যায়। তো এখন হচ্ছে মেহেদি গুঁড়া। এই মেহেদির পাতার গুঁড়া, চা পাতা 1 চামচ, পানি, হলুদের টুকরো যদি একটু ব্যবহার করি তাহলে ভালো, চিনি 1 চামচ ব্যবহার করলে ভালো, ইউক্যালিপটাস তেল 10 থেকে 12 ফোঁটা এবং মেহেদির তেল, এইগুলো সংমিশ্রণের দ্বারা ইন্ডাস্ট্রিতে আমরা এই যে বিভিন্ন কোম্পানিরা যে মেহেদিটা প্রোডাকশন করে থাকে, এগুলো সংমিশ্রণে ব্যবহার করা হয়। কি কি লাগে আরেকবার একটু বলে দিই। মেহেদি গুঁড়া লাগে, চা পাতা লাগে,
পানি লাগে, হলুদের টুকরা লাগে, চিনি লাগে, ইউক্যালিপটাস তেল লাগে এবং মেহেদির তেল লাগে। তো এগুলো সমন্বয়ে আমাদের মেহেদিটা তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে। তো এখন বিষয়টা হচ্ছে আচ্ছা, দেখি আজকে মোটামুটি ক্লাস আমাদের এ পর্যন্তই। তো তোমাদের যদি কারো কোনো কিছু বলার থাকে, আমার মনে হয় না যে আমার মনে হয় না যে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে। আচ্ছা, দেখি কে কি বলছো, কে কি কোশ্চেন করছে, এগুলো একটু দেখি। অ্যাডভান্স স্ক্র্যাচ করার জন্য কি কি করতে হবে? আচ্ছা, মাহবুব আল হাসান বলছে যে অ্যাডভান্স ক্লাস করার জন্য কি কি করতে হবে। মাহবুব আল হাসান, আমি তোমাকে কমেন্টে একটা লিংক দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাডভান্স ক্লাস বা অ্যাডভান্স কোর্সটা কিভাবে হবে এবং কি কি নিয়মে হবে, তার যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো আমি কমেন্টে তোমাকে একটা লিংক দিয়ে দিলাম, একটু চেক করে দেখো। এই লিংকটাতে ক্লিক করে যাবা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে পড়ে নিবা। নেয়ার পরে যদি কোনো জায়গায় তোমার বুঝতে অসুবিধা থাকে, তাহলে আমাকে, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমাকে ডিরেক্ট তুমি ফোন করবা। ফোন করে তুমি আমার কাছ থেকে জেনে নিবা। মাহবুব আল হাসান, তুমি যদি আমার কথাটা শুনে থাকো, তো আমার মনে হয় তুমি বুঝতে পারছো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় তোমাদের আর কারো কোনো কিছু বলার নেই। তো ধন্যবাদ সবাইকে, আগামীকালকে আবার দেখা হবে।